আর গুম সেন্টারে সিআইপি, ভিআইপি এবং জেনারেল, এই তিনটা ক্যাটাগরি ছিল গুমে। উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি, শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার। শাকিলের সাথে তার স্ক্যান্ডাল, এই গুমের সাথে ছিল জড়িত, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এই চারটা সংস্থা একসাথে কাজ করে গুম করার জন্য। এ তো আমার বোনকেও ধর্ষণ করে ফেলবে। শেখ হাসিনার অপকর্মের সব ঘটনা সকলের নজরে আসতে শুরু করেছে। সর্বশেষ বেরিয়ে এলো শেখ হাসিনার ঘরে স্বামী রেখে তার সাথে পরকীয়া লিপ্ত ছিলেন, আর তার সাথে কি সম্পর্ক ছিল মৃণাল কান্তি দাসের। এছাড়াও শেখ হাসিনার শরীরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হাসিনার যৌনাচারের সাক্ষী হওয়ার কারণে মাটির নিচে গুম হতে হয়েছিল। হাসিনার যৌনাচারের সেই সাক্ষী সেই ভিডিওগুলো প্রকাশ করতে পারেন নাই হাসিনার শাসন আমলে। এবার তিনি প্রকাশ করে দিলেন হাসিনা কতটা স্বৈরাচার তো ছিলেনই, কতটা খুনি ছিলেন এবং কতটা যৌনাচারী ছিলেন। ওয়াজেদের সাথে হাসিনার সম্পর্ক একদম ঠিকঠাক ছিল না। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল আসলে কি ওয়াজেদের কন্যা এবং ছেলে কিনা, এ নিয়েও আসলে কিছু অথেন্টিক সোর্স থেকে কথা বলেছেন। কারণ হাসিনা ওয়াজেদের সম্পর্ক সব সময়ই খারাপই ছিল, তারা দুইজন একসাথে তেমন ছিলেন না। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনার অপকর্মের সব ঘটনা সকলের নজরে আসতে শুরু করেছে। সর্বশেষ বেরিয়ে এলো শেখ হাসিনার ঘরে স্বামী রেখে তার সাথে পরকীয়া লিপ্ত ছিলেন, আর তার সাথে কি সম্পর্ক ছিল মৃণাল কান্তি দাসের। এছাড়াও শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, এমনকি তার গোপন বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলেন মৃণাল কান্তি দাস। এসব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনা যৌবনকালের অপকর্মের সকল ঘটনা জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। প্রথমে জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অসামাজিক সম্পর্ক এবং মৃণাল কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন বা একটি রাতও কাটাননি। এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারে বসবাস করতেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাখালীতে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরে রেস্ট হাউসে। দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না স্বামীর কোয়ার্টারে থাকার সময়। এবং পরবর্তীতে ধানমন্ডির 32 এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগেই গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে একা একা শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন শেখ হাসিনা, এবং ঘন্টা 2 পর ফিরে আসতেন। শুধু ওই সময় অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কোনো সময় জিপ গাড়ি নিয়ে একা কোথাও বের হতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানে তিনি যেতেন তার সাথে সকলকেই অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। তাহলে একা একা গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা? আসলে 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয়। আর পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করেছিলেন। ওই সময় শেখ হাসিনা এই বাড়িতে থাকতেন। এরপর থেকে শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যের আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দেন। এরপর থেকেই অধিক রাত পর্যন্ত, এমনকি ভোর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা খুবই নিচু গলায় কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। আর এভাবে মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিয়েছিলেন। এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে 4-5 জন মিলে তাস খেলতেছিল। বেলা তখন 3টে কি 3:30। এমন সময় শেখ হাসিনার আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে বলেছিলেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে আমার ভাগ্নি। বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্যই জবাব দিয়েছিলেন, আরে থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে। ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের জন্য অপেক্ষা করছেন। এরপর একদিন মৃণাল শেখ হাসিনার ওপরে রাগ করে চলে যান। শেখ হাসিনা একা থাকতে না পেরে নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে আবার বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে
আবার তাকে ছেড়ে চলে যান। এইবারও শেখ হাসিনা নিজে গিয়ে মৃণালকে ফিরে আনতে চান, কিন্তু সে আর ফিরে আসেনি, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে তা আমার জানতে বাকি নেই। মৃণালের এসব কথা লোকমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কানে পৌঁছাতে লাগলো। কয়েক বছর পরে বাংলার নতুন শতাব্দী 1401 সালের পহেলা বৈশাখে মৃণাল কান্তি দাস 19 নম্বর মিন্টু রোডের দোতলার বারান্দায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা ছাগলকে দেখে মৃণালকে বলেছিলেন, দেখ দেখ, ওইটা হলি তুই। এর বছরখানেক পরে মৃণাল কান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি। শেখ হাসিনা 1996 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে গেটের সামনে পেছন দিক থেকে মৃণাল কান্তি দাসকে জড়িয়ে ধরা ছাড়া আর কোনো বার্তাই দেননি। আর একটি কথা বলে রাখি, শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছিল বলে জানা যায়। পরে ওই বইটি নিষিদ্ধ করা হয়েছিল। বন্ধুরা, এ ছিল শেখ হাসিনা ও মৃণাল কান্তি দাসের প্রেমলীলা। শেখ হাসিনা জৈবনের প্রেম কাহিনীটি বুঝিয়ে দেয় কতটা দুশ্চরিত্রা মহিলা ছিলেন তিনি। তো প্রিয় দর্শক, এরকম আরও দুশ্চরিত্র সাবেক মন্ত্রী এমপিদের কুকীর্তি এবং প্রেম লীলা সম্পর্কে কি আপনি জানতে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। আর গুম সেন্টারে সিআইপি, ভিআইপি এবং জেনারেল, এই তিনটা ক্যাটাগরি ছিল গুমে। উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি, শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার। শাকিলের সাথে তার স্ক্যান্ডাল, এই গুমের সাথে ছিল জড়িত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এই চারটা সংস্থা একসাথে কাজ করে গুম করার জন্য। এ তো আমার বোনকেও ধর্ষণ করে ফেলবে। তো এই জন্য আমি নিয়ত করে ফেললাম যে এদের উপরে আমাকে এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে। এরা যে ভয়ঙ্কর, এরা যে এই রাজনীতির নামে এক ধরনের নারী পুরুষ শুধুমাত্র যৌনাচার করে, শুধুমাত্র যৌনাচার দিয়ে তারা অর্থবিত্ত উপার্জন করেছে। আপনারা কেউ বিশ্বাস করবেন না, আপনাদের কারোর বিশ্বাস করার কোনো সুযোগও নাই। এই 14 সাল থেকেই এই বিষয়টার বিরুদ্ধে আমি কথা দাঁড়াইছি। এই 14 সাল থেকে এটা 32 নম্বরে তারা কেন যেত, এটা আসলে ওরা শিরক করতে যেত। শিরক আমার দৃষ্টিতে শিরক বলে আমার ধর্মে। আর ওখানে তারা যে নোংরামিটা করতো সেটা হলো যে তাদের যদি আপনি একটা পাথরের সামনে তারা মালা দেয়, এবং মূলত মালা দেয় না, এখানে একটা কন্টাক্ট করা হয়, একে অপরের সাথে কন্টাক্ট করে নানান ধরনের অনাচার করার জন্য। বেনজিরের সাথে দেখি, রাষ্ট্রপতির সাথে দেখি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখি, যারা যারা গুম করেছে তাদের সবার ছবি, কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল, সেগুলা আসলে বেহাত হয়ে যায়। কারণ হলো এটা একটা গুমের ভিতর দিয়ে তো আসলে গুম সেন্টার একটা নয় বাংলাদেশে। আমি তো নিজেই 2টা সেন্টারে থাকছি, একটা মাটির তলে, একটা প্রকাশ মানে উপরে। তো মাটির তলের সেন্টারটা আমি এখন পর্যন্ত দেখি নাই কোথায় সেটা তাও আমি বলতে পারি না। তবে ইনসাইড ঢাকাতেই আছে, সেটা ঢাকাতেই আছে। তবে যখন আমাকে র্যাবের আমাকে বলা হয়েছে যেটা র্যাবের গুম সেন্টার, কিন্তু আমার তো চোখ বাঁধা, হাত বাঁধা, আমার পা বাঁধা, আমার মুখে বল, আমি তো কথা জিজ্ঞাসা করতে পারিনি কোনোদিন। আমাকে তো মাটির তলে রাখছিল, আমাকে তো সেখানে কোনো বাতাস ছিল না। তো সেখানে তো আমি আজান বলেন, নামাজ বলেন, এগুলো তো পড়ার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। সেখানে তো আমি বসতে পারতাম না, আবার আমি খাড়া হয়ে দাঁড়াতে পারতাম না। শোয়া তো অনেক দূরের ব্যাপার। আমাকে যে ইন্টারগেশনটা করছে, যারা করছে তারা আমাকে জিজ্ঞাসা করছে আমি শেখ হাসিনার নিয়ে কেন লিখি। আমি তাদেরকে উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি, শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার। শাকিলের সাথে তার স্ক্যান্ডাল, শাকিল ছিল তার এপিএস, মানে প্রেস দেখতো, এইরকম স্ক্যান্ডাল সে অনেকের সাথেই করছে, এবং সেটা আমার জানা, আমি শাকিলের কাছ থেকেও শুনছি। এই 14 সাল থেকেই আমি এটা রেসিস্ট এই টার্গেটের মধ্যে যাইতে 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 আমি 19 যখন আমি গুম হই তখন হলো 2020 সালের মনে হয় 11ই মার্চ।
এটা কিন্তু গুম কাদের করা হয়, পরিকল্পনা মাফিক করা হয়। গুম একটা প্ল্যানিং ডিজাইনে করা হয়। সেই ডিজাইনটা কিভাবে হয় জানেন আপনারা? জানেন না তো। এই গুমের ডিজাইনটা হলো এরকম যে আপনি যখন টার্গেট হবেন তখন ইনভলভ ছিল আমার গুমে, সরাসরি ইনভলভ ছিল। গুম সেন্টারের প্রসঙ্গে আমি যাবো, তার আগে আমি একটু এই বিষয়গুলো না বললে মানুষ আরো পরিষ্কার হচ্ছে না যে আসলে হচ্ছে ওইখানে গুম সেন্টারটা কিভাবে মানুষ গুম হয়েছে। প্রথমে তারা আপনাকে ছবি নিয়ে তারা প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে ইন্ডিয়াতে পাঠাতো, ইন্ডিয়া পাঠালে সেটাকে পারমিট করে, তারপর তাকে তুলে নেওয়া হয়। এই তো এনিহাউ আমি কিন্তু আমি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে এক ধরনের আমার ধারণা আছে যে এরা এই কাজটা করে। তো মানুষ যখন গুম হয়ে গেছে তখন আমি প্রতিবাদ করেছি। মানুষ যখন ডিজিটাল সিকিউরিটি আগে 57 ধারা এনেছে তখন আমি রাজপথ দখল করি, প্রতিবাদ করছি। আমি সবসময় মুভমেন্টে থাকছি যে এইটার ভিতরে এইগুলা দিয়ে আসলে আস্তে আস্তে মানুষকে কন্ট্রোল করে দিচ্ছে। তো এনিহাউ সম্পর্ক থাকলেও আমি তো সাংবাদিক, মানুষের মত প্রকাশ আমি দেখি যে মানুষ কোনো বলে না, মানুষ সামনে বলে না। আমি যেটা বলি ওটা গোপনে বলে, আমি যেটা প্রকাশ্যে বলি ওটা চুপচুপ করে বলে। ওরা জানে। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী তো সিকিউরিটি থাকে না তার বাড়ির ওখানে, না তো থাকে? তো বাংলাদেশের কয়জন মানুষ জানতেন যে তার ওখানে ওই সুইমিং পুল আছে? বাংলাদেশের কয়জন? আপনি এত রিস্কের মধ্যে কিভাবে এগুলো কালেক্ট করলেন? মানে কিভাবে কালেক্ট এটা পরে আসেন রিস্কের মধ্যে না। ওরা এটাগুলো সব ওরাই দিছে আমাকে, ওরাই। ওদের ভিতরে এটা তো ওদেরই কালেকশন। আপনি তো একটা ঘরের খবর, আপনার বাড়ির খবর, আমাকে তো আমি পাবো না চাইলে। কোনো মতেই না, পৃথিবীর কেউ পাবে না। আমি সাংবাদিকতা করেন আর যাই করেন, আপনার একটা সোর্স লাগবে। আমার সোর্স হলো পুরো আওয়ামী লীগ। তো এখন বিষয় হলো যে ধরেন একে একের সাথে বনে না তো, এই যে গ্রুপ বলছে না, আমার মা বলতেছে যে এই যে ছাত্রদের যে গ্রুপ, এটা ভাগাভাগির হিসাব। প্রবলেমটা ছিল তো এগুলো ভাগাভাগির জায়গা। এখান থেকে যখন এই বিষয়গুলো ধরেন পাপিয়াকাণ্ড হয় তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রী আরাফাত, XYZ এর সাথে এই স্ক্যান্ডালের সাথে যারা কানেক্টেড তাদের আমি ছবি পাবলিশ করা শুরু করি। আমাকে তখন আওয়ামী লীগ অফিস থেকে সরাসরি বলা হয়, তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা যেটা করবো এটা তুমি কল্পনা করবা না। আমি বললাম আমি মরলেও করবো, বাঁচলেও করবো, এটা করাই লাগবে আমার, এটা আমার করাই লাগবে। তখন আমি ধরেন এই সব যখন প্রকাশ করে দিলাম তখন তারা আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তুলে নেওয়ার জন্য তারা আমার অফিসে তারা আসবে বলে, আমার তো হাতিরপুল বাজারে আমার অফিস, হাতিরপুল বাজারের সামনে আমার অফিস ছিল, সেখানে তারা আসার কথা সবাই মিলে। তা আমি বাসা থেকে গুমের পূর্বের ঘটনা আমি বলছি, ওগুলো বলবো না আপনাদেরকে। আমি ঘটনা বলছি যে কেন আমাকে শেখ হাসিনা গুম করলেন। অনেক সময় নেবে, উনি গুম হওয়া মানুষ তো। কেন? হ্যাঁ, কথা ছোট করছি। এখন বিষয় হলো যে মানুষের তো শোনার সময় খুবই কম। আপনাকে সত্য না জানি তো আপনি তো কিছুই করতে পারবেন না। শেখ হাসিনার যে পতনটা হয়েছে কেন হয়েছে, আপনাদের ধারণা কি? মানে কি সেই কারণ? শেখ হাসিনা যৌনাচারে লিপ্ত ছিল। একটা প্রতিটা রাজ্যের ইতিহাস দেখা যায়। ওই যখন রাজ্যের প্রধান অতীতে এই উপমহাদেশে আপনি যদি রাজিয়া সুলতানের 1200 শতাব্দীর ঘটনা জানেন, আপনি যদি কিলোপেট্রার ঘটনা জানেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো রাষ্ট্রের এরকম স্বৈরশাসকের পতন যখন দেখেন, তাদের এই ভয়ঙ্কর যৌনাচার একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে আপনাদের কোনো কল্পনাই হয়নি। আমি এই কথাটা বলার জন্য এই যে আমি 3টা শব্দ ব্যবহার করেছি, অনাচার, পাপাচার, ব্যভিচার, এটা বিনাশ করা দরকার। এই বিনাশ করা দরকার বলতে গিয়ে আমি কি বলেছি? আমি আসলে অনেক শব্দ ভিতরে স্বৈরাচারী ছিলেন না উনি, আপনি বলছেন যে যৌনাচার মানে ইয়ে করছেন। হ্যাঁ, উনি যৌনাচারী ছিলেন, উনি 100% যৌনাচারী ছিলেন। আমার এই কথা ডিবেট করতে হলে ওনাকে যারা সিকিউরিটি দিতেন, ওনাকে যারা ওনার সাথে খুব কানেক্টেড, তারা মুখ খুলতে হবে।
তারা বলতে হবে তাদের সন্তানের মাথায় হাত দিয়ে যে আমি যা বলছি তা মিথ্যা। অবশ্য যৌনাচারের যারা সঙ্গী সাথী তারা তো সত্য স্বীকার করবে না, কিন্তু এটা কোথায় থেকে জানছেন আপনি? এই জানাটা হলো একেবারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাইছেন। কিভাবে জানাইছেন সেটা একটা দীর্ঘ পথের হিসাব। আমি এটা জানতাম যে বাংলাদেশের এইগুলা ধাপে ধাপে এই ঘটনাগুলাই ঘটবে। আমি সেই জন্য আমার ফেসবুকে ধাপে ধাপে এইগুলাই আমি স্ট্যাটাস দিতাম। মানুষ আমাকে পাগল বলেছে, মানুষ আমাকে উন্মাদ বলেছে, কিন্তু তারপরে যেহেতু আমি আমার পরিবার উন্মাদ বলেছে, কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কোথায় কি ঘটছে সব যদি আমি মনে করি, আমি তো তাহলে তো পাগল হইনি। পাগল হলে তো আমার মনে থাকার কথা না কোনো দিন কোন জায়গায় আমি রাস্তায় সিজদা দিয়া মানুষ এই ব্যভিচার শেষ করার জন্য। মানুষের কাছে অবাক লাগবে, আমাকে মানুষ কাজল ফকির বলে না। আমি মনে করি কি যে আমি যা দেখেছি এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেখা সম্ভব না। সম্ভব না, কেন সম্ভব না এটা আমি ওই ডিটেলসে গেলে একটু মানে এটা আধ্যাত্মিক লাইনের কথা মনে হবে আপনার, হ্যাঁ, কিন্তু আমি এটা বলবো না, এটা না বলাই ভালো। আমি মনে করি যে এই শাসন ব্যবস্থার পতনের প্রধান কারণ যৌনাচার। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। স্বৈরাচার খুনি হাসিনার সম্পর্কে একটি মতামত কমেন্ট বক্সে আশা করতেছি লিখতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।